শেখ হাসিনার বক্তব্যের দায় নিতে নারাজ ভারত। বাংলাদেশ সরকারের কূটনীতিক ব্যর্থতা দেখছে বিরোধী দল। প্রধানমন্ত্রীর কালকের সফরের জন্য প্রস্তুত বন্দর নগরী। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা সহ যোগ দেবেন একাধিক কর্মসূচিতে। পারিবারিক কলহের জেরে ৬ মাসে ৩ শতাধিক নারী খুন। বিচারহীনতার সংস্কৃতিকে দুষলেন বিশেষজ্ঞরা। বগুড়া নওগাঁ মহাসড়কে ৮ মাসে ৩১ প্রাণহানি। আগামী মাসে চালু হচ্ছে হাইওয়ে অ্যাম্বুলেন্স সেবা। সৌদি, তুরস্ক, পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোট। নিরাপত্তা ইস্যুতে বড় পদক্ষেপ দেখছে বিশেষজ্ঞরা। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল ৭টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। দিল্লির প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্য ভারত সমর্থন করে না। ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও দাবি করেন, ওই সংবাদ সম্মেলন আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের পথে হাঁটার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মাঝে মধ্যে উকিঝুঁকি দিলেও এদেশের মানুষ তাদের আর গ্রহণ করবে না। ঢাকার হুঁশিয়ারির পরেও দিল্লি সাংবাদিকদের সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাব এফসিসির আয়োজনে সাজাপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। এরপরেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল ভারত। এক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনা যেসব কথা বলেছেন তা সমর্থন করে না ভারত। ওই প্রেস কনফারেন্সের ব্যাপারে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। Stated government's position on the issue before the press conference happened. You would have seen those remarks. You were present here. I am reiterating it here. Government had no role to play in what was an event by a private media entity, and government does not endorse anything said at the forum, especially with regard to the duly constituted government of Bangladesh. এদিকে হাসিনার রাজনীতিতে ফেরার সুযোগ দেখছে না সরকারের একাধিক মন্ত্রী। কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বাইরে থেকে মাঝে মধ্যে উঁকিঝুঁকি দিলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে গ্রহণ করবে না দেশের মানুষ। আর ঝিনাইদহে আইনমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরেই আইনের মুখোমুখি হওয়ার পরামর্শ দিয়েছেন। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। উনি বলছেন উনি ডিসেম্বরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনের পথ ধরে হাঁটুক। এর আগে ভারতকে ফ্যাসিবাদের সাথে থাকবে নাকি বাংলাদেশের জনগণের সাথে থাকবে সে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়। They have to make a very intelligent decision what they want to do in the future. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সরকার যথাযথ কূটনীতিক ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় দিল্লিতে আওয়ামী লীগ প্রেস কনফারেন্স করতে পেরেছে। জুলাইয়ের চিত্র প্রদর্শনীতে যোগ দিয়ে এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে বাগেরহাটে এক মতবিনিময় সভায় জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। ২৪-এর গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে চিত্র প্রদর্শনী, যার শিরোনাম জুলাই এখনো শেষ হয়নি। এ সময় বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এনসিপির শীর্ষ নেতারা। পরে জুলাইয়ের ডকুমেন্টারি প্রদর্শনীতে অংশ নেন তারা। যারা স্বাধীনতার স্বপ্ন নিয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। প্রদর্শনী শেষে আলোচনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার যথাযথ কূটনৈতিক ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় দিল্লিতে প্রেস কনফারেন্স করতে পেরেছে আওয়ামী লীগ। আর জামায়াত সেক্রেটারি জুলাই সনদ নিয়ে সরকারের গড়িমসির সমালোচনা করেন। সামনের মঞ্জিল আমাদের অতিক্রম করতেই হবে, এই সংগ্রামে আমাদেরকে সামনে চলতে পারতেই হবে। দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি, এবং সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু
পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। এদিকে বাগেরহাটে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের আর রাজনীতিতে ফেরার সুযোগ নেই। তারা অসংখ্য মায়ের বুক খালি করেছে, কিন্তু ক্ষমা চায়নি। অসংখ্য মায়ের বুক খালি করেছে, অসংখ্য মানুষ গুম হয়েছে, গুম হওয়া মানুষদের সকলে ফিরে আসেনি। এই অবস্থায় আওয়ামী লীগ আবার রাজনীতিতে চলে আসবে যে কোনো তুলসপত্রে, এটাই তাদের জন্য। এ সময় গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সাজা দাবি করেন জামায়াতের এই শীর্ষ নেতা। দেশ তখন সামনের দিকে এগিয়ে যাবে, দেশ আমাদের সবার। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। সংসদের সমাধান না করে রাজপথে সরকারের সমালোচনা করা গণতন্ত্র নয়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর তেজগাঁওয়ে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি আহ্বান জানান সব পক্ষকে সহনশীল হওয়ার। বলেন, সরকারের মেয়াদ পূর্ণ করতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি ফ্যাসিস্টের আচরণ। টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল, জবাবদিহিমূলক গণমাধ্যম নিয়ে এডিটর কাউন্সিলের সেমিনার, যেখানে অংশ নেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং নানা পেশার প্রতিনিধিরা। সেমিনারে বক্তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না। গুরুত্ব আরোপ করা হয় মুক্ত ও মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষায় স্বচ্ছ সম্প্রচার নীতিমালা তৈরির। ভাইব্রেন্ট মিডিয়া চাই এবং অলরেডি 6 মাস বা এরও আগে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় বাংলাদেশে আমি মনে করি যে খুবই একটা ফ্যান্টাস্টিক একটা স্বাধীনতা আছে। জনগণের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা এবং একই সঙ্গে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা স্থায়ীভাবে নিশ্চিত হয়। আমাদেরকে প্রথমে অধিকার অর্জন করতে হবে। সেই অধিকারটা হচ্ছে আমি জনগণের পক্ষে দাঁড়াবো এবং জনগণের কণ্ঠস্বর হয়ে আমি আমার অধিকার পাবো, ক্ষমতাকে প্রশ্ন করবার এবং যারা যারা প্রশ্নের আওতায় আসতে পারে তাদেরকে প্রশ্ন করব। পূর্বের মতো গণমাধ্যমের উপর সরকারের তরফ থেকে কোনো চাপ নেই দাবি করে তথ্যমন্ত্রী জানান, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। ফলে শুধুমাত্র সরকার বনাম সাংবাদিক তা না, মালিক পক্ষ বনাম সাংবাদিক তা না, বরঞ্চ অপতথ্য বনাম সঠিক তথ্য, মিথ্যা বনাম সত্য এবং অসৎ সাংবাদিকতা বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লড়াই হচ্ছে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ। সংসদে সমাধান না করে রাজপথে সরকারের সমালোচনা করা গণতন্ত্র নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আহ্বান জানান গণতন্ত্রের স্বার্থে সব পক্ষকে সহনশীল হওয়ার। টেকসই গণতন্ত্রের জন্য তো আপনার যে সমস্ত দেশগুলোতে গণতন্ত্র আছে, পাশ্চাত্যে 1000 বছর লেগেছে, 300, 400, 500 বছর লেগেছে। আমরা তো একটুতেই অস্থির। আমরা আপনার আজকে 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? এটা আসলে এত অসহিষ্ণুতা, ভীষণভাবে অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। আপনারা অস্থির হবেন না, আপনারা ধৈর্যটাকে রাখতে হবে, সহনশীলতা রাখতে হবে, নাহলে গণতন্ত্রকে কখনোই এগিয়ে নেওয়া যাবে না। গণমাধ্যম এক হতে পারলে গণতন্ত্র টেকসই হবে বলেও জানান বিএনপি মহাসচিব। অল্প সময়ের মধ্যে সরকার সবকিছু ঠিক। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়। বাংলাদেশ লিবারেশন ওয়ার্কার্স অ্যান্ড লিবারেশন ডে উপলক্ষে অনুষ্ঠানে একথা বলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। দেশ নিয়ে মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। বাংলাদেশ মুক্তিযুদ্ধ কোর্সের কমিশনিং ও ফেলোশিপ ডে উদযাপন অনুষ্ঠান, যেখানে যোগ দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সঙ্গে ছিলেন 3 বাহিনীর প্রধান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীসহ রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকা তুলে ধরেন। অসামান্য অবদানের জন্য বীরদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেই সময় বিদ্রোহ না করলে দেশ আজও স্বাধীন হতো না। যদি 1971 সালের মার্চ মাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সদস্যরা বিদ্রোহ না করতো পাক সরকারের বিরুদ্ধে, তাহলে এই দেশে আজও পাকিস্তান থাকতো, বাংলাদেশ সৃষ্টি হতো না।
বাংলাদেশ আপনারা এই দেশের সাধারণ মানুষ সৃষ্টি করেছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন 5টি ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হয়েছে। পাক বাহিনী মোকাবেলা করেছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে। এ সময় হাফিজউদ্দিন আহমদ বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়। রাজনৈতিক সমঝোতায় দেশ পাকিস্তানিদের হাতেই থাকতো বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। যদি আমরা বিদ্রোহ না করতাম তাহলে কিছুদিন পরে একটা পলিটিক্যাল নেগোসিয়েশন হতো, শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হতেন বাংলাদেশের, পাকিস্তানের, এবং আবার বিজনেস অ্যাজ ইউজুয়াল চলতো। আমরা যারা বিদ্রোহ করেছিলাম আমাদের ভাগ্যে অন্ধকার ঘনঘটা নেমে আসতো। দেশে যেন আর কোনো স্বৈরশাসক চেপে না বসে, সবার প্রতি সেই আহ্বানও ছিল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার প্রত্যাশাও করেন হাফিজউদ্দিন আহমদ। রাজনীতিবিদদের একটা অংশ যদি জীবন বিপন্ন করে 71-এ যুদ্ধ করত, তাহলে এই দেশে আর একদলীয় শাসন হতো না, গণতন্ত্র মর্যাদা পেত। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। আগামীকাল চট্টগ্রাম সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা ঘিরে সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। বাঁশখালী ও হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের উপহার দেবেন পুনর্বাসনের ঘর। পাশাপাশি বৈঠক করবেন বিএনপির সব ইউনিটের নেতাকর্মীদের সাথে। রনি দত্তের রিপোর্ট, ছবি তুলেছেন নাজিম উদ্দিন। চলছে রাস্তা সংস্কারের কাজ, ব্যস্ততা আছে মঞ্চ তৈরির ঘিরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে এমন কর্মযজ্ঞ বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায়। কয়েক সপ্তাহ আগেও এলাকাটি ছিল বন্যা কবলিত। সেখানে সরকার প্রধানের আগমনকে ঘিরে মানুষের উচ্ছ্বাসের কমতি নেই। তাদের একজন জাহিদ আনোয়ার, যিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুব কাছ থেকে দেখেছেন, এখন অপেক্ষায় তার সন্তানকে দেখার। তার মতো অপেক্ষায় পুরো এলাকার মানুষ। ওনার বাবাকে যে সময় দেখছে, আমি ক্লাস 2য় শ্রেণীর ছাত্র, এখন ওনাকে দেখতে আসলাম আর কি, আমার মধ্যম বয়সে। আমাদের এখানে আসছে প্রধানমন্ত্রী মূলত হচ্ছে মানুষের ঘর বাড়ি গেছে গা, শ্বাসকষ্ট গুলা গেছে গা, এগুলো পরিদর্শন করতে আসছে মনে হয়। তাতে আমি অনেক খুশি। আমরা সর্বপ্রথম ওইটাই বলবো, আমাদের বেরিবারটা যেহেতু দ্রুত করে দেয়। বাঁশখালীতে বন্যা ক্ষতিগ্রস্ত 100 পরিবারকে ঘর উপহার দেবেন সরকার প্রধান। চলছে সেগুলোর নির্মাণ কাজ। প্রধানমন্ত্রীর উপহার পেতে যাচ্ছেন, তাই খুশি সর্বস্ব হারানো পরিবারগুলো। এখন ভালো লাগার মানে প্রধানমন্ত্রী আইয়ে দিয়েন সৌভাগ্য, মানে এত বেশি খুশি লাগ। তারেক রহমান আজকে আমাদেরকে ঘর দিচ্ছে, আমরা অনেক আনন্দিত। বাঁশখালী ছাড়াও প্রধানমন্ত্রী যাবেন হাটহাজারীতে। সেখানেও বন্যায় ক্ষতিগ্রস্ত 30 পরিবারকে দেবেন নতুন ঘর। এছাড়া তিনি যাবেন ফটিকছড়িতে, যাবেন কক্সবাজারের মহেশখালীতেও। তাই সবখানে অনেকটাই শেষের দিকে প্রস্তুতি। আমরা সবগুলো ভেন্যু দেখেছি, আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। শেষ মুহূর্তে আমরা এটা আবার ফার্দার রিভিউ করছি। তিনি যে সকল নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সবগুলোই আমরা প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছি, এবং আমরা আশা করছি যে এটা এলাকাবাসীর মনে অনেক আশা সঞ্চার করবে, এবং এটা আমাদের জন্য অনেক খুশির খবর। দিনব্যাপী সফরের শেষ দিকে চট্টগ্রামে বিএনপি সব ইউনিটের নেতাদের সাথে বৈঠক করবেন দলীয় প্রধান। তাই এই সফর ঘিরে উচ্ছ্বসিত তৃণমূল নেতাকর্মীরা। চট্টগ্রাম বিএনপির এক উর্বর ঘাঁটি, অতীতেও সেটা প্রমাণিত, বর্তমানেও আছে। তো আমরা প্রধানমন্ত্রীর কাছে অনেক প্রত্যাশা আছে চট্টগ্রামের জন্য। আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়, যেহেতু উনি প্রথম কোনো উপজেলা ভিত্তিক আসাতে বাঁশখালীকে যেখানে পছন্দ করে নিয়েছেন। সরকার প্রধান হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর করবেন উত্তর দক্ষিণে। তার এই সফরকে ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। রনি দত্ত, চ্যানেল 24, বাঁশখালী, চট্টগ্রাম। পারিবারিক কলহ থেকে বিরোধ, পরে গড়াচ্ছে হত্যাকাণ্ডে। 6 মাসে এমন ঘটনার বলি হয়েছেন 3 শতাধিক নারী। সম্প্রতি রাজধানীর দক্ষিণখান ও কলাবাগানে হত্যাকাণ্ডের পর বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, শুরুতেই আইনি প্রতিকার না পাওয়া এবং বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছে বড় অপরাধের পথ। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। রাজধানীর উত্তরার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকা। গেল 30 জুলাই ফায়দাবাদের এই বাসাতে বালিশ চাপা দিয়ে খুন করা হয় সারা রোকসানা পিনু নামে এক দন্ত চিকিৎসককে। এরপর তদন্তে নামে পুলিশ। বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য।
জুতার ছাপসহ নানা আলামত বিশ্লেষণ করে সন্দেহের তীর তাক হয় চিকিৎসকের স্বামী সোহেলের দিকে। পুলিশের প্রাথমিক তদন্তেও উঠে আসে পারিবারিক কলহের সংশ্লিষ্টতা। নিহতের বোনের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেয়াতে এই হত্যাকাণ্ড। এত খোলামেলা পরিবেশে এটি কিভাবে কাটলো এবং কিভাবে প্রবেশ করলো, এছাড়া আরও বেশ কিছু কারণ অনুসন্ধান করতে গিয়ে এই হত্যার সাথে খোদ স্বামীর সংশ্লিষ্টতা খুঁজে পান আইনশৃঙ্খলা বাহিনী। এরপরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আমাদের কাছে কোশ্চেন হয়ে দাঁড়াইছে যে বিষয়টা যে জুতার ছাপটা বাইরে কেন, ভিতরে কেন, বাইরে কেন জুতার ছাপ নাই? জুতার ছাপটা তো উনারই, ওনার হাজবেন্ডেরই। এক সপ্তাহ না যেতেই রাজধানীর কলাবাগানেও পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হন স্ত্রী ও শাশুড়ি। খুনের পর স্বামী শিপন আত্মসমর্পণ করেন থানায়। তথ্য বলছে, চলতি বছরের প্রথম 6 মাসে পারিবারিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন 3 শতাধিক নারী, আহত হয়েছেন 200-রও বেশি। এই সময়ে আত্মহত্যা করেছেন 147 জন, আর অ্যাসিড সহিংসতার শিকার হয়েছেন আরও 4 জন। সব মিলিয়ে এই সময়ে অন্তত 1621টি নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে। গেল বছরের চেয়ে চলতি বছর বেড়েছে এমন ঘটনার সংখ্যা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় একের পর এক এমন পারিবারিক খুন ও সহিংসতায় অনেক নারী প্রকাশ করলেন উদ্বেগ। স্বামীর কাছে যদি নিরাপত্তাই না থাকে তাহলে নারীরা কার কাছে নিরাপত্তা থাকবে? পারিবারিক সহিংসতা বা অপরাধ বিশ্লেষকদের মতে অনেক ক্ষেত্রেই পারিবারিক সহিংসতার ঘটনাগুলোর আইনি প্রতিকার চাওয়া হয় না, তাই বাড়ে হত্যা ও নির্যাতন। দেখবেন যারা ভুক্তভোগী হয় তারা খুব বেশি থানায় গিয়ে কোনো কমপ্লেন বা রিপোর্ট করে না। আমার মনে হয় সেগুলো ইন্টারনালি সলভ না করে সেটাকে যেভাবে ফর্মাল ওয়েতে সলভ করা যায় সেগুলো অ্যাড্রেস করা উচিত। এগুলো না করার কারণেই এটা বাড়তেছে। এক্ষেত্রে পুলিশের পরামর্শ সামাজিক কাউন্সেলিংয়ের। সব কিছু আইন দিয়ে সমাধান করা যায় না বলে মনে করেন বাহিনীটির এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এই বিষয়গুলোকে মাথায় রেখে যে অপরাধগুলো হয় এটার জন্য আমরা কমিউনিটি এবং বিট পুলিশিং জোরদার করেছি, এবং আমরা এই বিষয়ে জনসাধারণকে সচেতন করার জন্য এবং এই লক্ষ্যে কাজ করার জন্য আমরা মোটামুটি আমাদের প্রত্যেকটা ইউনিটকে নির্দেশনা দেওয়া হচ্ছে। শুধু পারিবারিক হত্যা সহিংসতা নয়, রাজনৈতিক হত্যাকাণ্ডেও জনমনে বাড়ছে উদ্বেগ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। আতঙ্কের আরেক নাম বগুড়া নওগাঁ মহাসড়ক। দুর্ঘটনায় এই সড়কে মৃত্যু যেন নিত্যদিনের ঘটনা। পরিসংখ্যান বলছে চলতি বছর এখন পর্যন্ত প্রাণ ঝরেছে 31 জনের। এরপরও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। ফরহাদুজ্জামান শাহী রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোয়াজ্জেম হোসেন। মাঝে মধ্যেই অপ্রতিরোধ্য হয়ে ওঠে 43 কিলোমিটার পথ। বেপরোয়া গতির কাছে হার মানে বহু মানুষের জীবন। গল্পটা বগুড়া নওগাঁ মহাসড়কের, যেটা উত্তরাঞ্চলের সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি সড়ক। অথচ চলতি বছরে এখন পর্যন্ত এই সড়কে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে অন্তত 31 জনের। শুধু এক সপ্তাহে মৃত্যু হয়েছে 14 জনের, আর আহত হয়েছেন অর্ধশত। তথ্য পাওয়া গেছে এই সড়কের এরুলিয়া স্কুলের সামনে, বিমানবন্দরের সামনে, কাজীপাড়া বাস স্ট্যান্ড, দুপচাচিয়া বাজার, আদমদিঘি, সান্তাহার সহ বেশ কিছু স্থান চরম দুর্ঘটনা প্রবণ এলাকা। স্থানীয়দের দাবি, মাত্র 2 লেনের সড়কে সবসময় দ্রুতগতির বাস ও ট্রাকের আনাগোনা লেগেই থাকে। আমাদের রাস্তাটা ছোট, এখানে অনেক কলকারখানা আছে, অনেক যানবাহন চলাচল করে। আমাদের রাস্তাটা ছোট হওয়ার জন্য দুর্ঘটনাগুলো বারবার ঘটতেছে। এটা বিপজ্জনক রাস্তা হয়ে গেছে। রাস্তা আমাদের 4 লেন্সে না হওয়া পর্যন্ত এই বিপদ হতেই থাকবে। ইতিপূর্বেও অনেক দুর্ঘটনা ঘটছে। প্রতিদিন না হলে 2-1 দিন পর পরই আসি আর কি। আজকে হয়েছে, কালকে হয়েছে, তার আগের দিনও হয়েছে, তার আগের দিনও হয়েছে। মানে মৃত্যু না হলেও অলরেডি অ্যাক্সিডেন্ট চলতেছে রোডে। যদিও সড়ক ও জনপথ অধিদপ্তরের দাবি, সড়কটি 4 লেনে উন্নীতকরণে এরই মধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অটোরিক্সা এবং হাই স্পিড গাড়ি
এসব একসাথে চলতেছে। আমাদেরকে এই জায়গাটা যদি একটু কন্ট্রোল করা যায়, স্লো মোটিভ ভেহিকেল গুলো, তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট কমবে। আর এর জন্য আমরা আসলে এই 4 লেনের প্রস্তুত নিয়ে আমরা 4 লেনের প্রস্তাব প্রেরণ করছি। সবশেষ শুক্রবার এই সড়কে আলাদা দুটি দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনায় শঙ্কিত এ পথের যাত্রীরা। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। চলাচলের অনুপযোগী খানাখন্দে ভরা সড়ক। জয়পুরহাট সীমান্ত এলাকার 1.5 কিলোমিটার পথ যেন থমকে দিয়েছে হাজারো মানুষের জীবন জীবিকা। অভিযোগ, বারবার সংস্কারের দাবি জানালেও লাভ হয়নি। জয়পুরহাটের সীমান্ত ঘেঁষা সড়কটিতে বিপর্যয়ের যেন শেষ নেই। কখনো কখনো মানুষকে পৌঁছে দিচ্ছে মৃত্যুর দুয়ারে, কেউ আবার বরণ করছেন পঙ্গুত্ব। রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বিউটু বেগমের মেয়ে মদিনা। প্রসব ব্যথা উঠলে তাকে নিয়ে হাসপাতালে রওনা দেন স্বজনরা, কিন্তু ভাঙাচোরা রাস্তার কারণে পথেই জন্ম হয় সন্তানের। পৃথিবীর আলো দেখে নিভে যায় নবজাতকের জীবন প্রদীপ। বাচ্চা মারা যাওয়ার পর আমার জামাই আমাকে দেখতে পায় না, ওইদিকে থাকে আমার মেয়েটার, আমার বাচ্চা মারা গেল, এই জন্য আমার সংসারে অনেক অশান্তি সৃষ্টি হয়েছে। পাশের কল্যাণপুর গ্রামের ফাতেমা বেগম অসুস্থ হলে সময় মতো পাননি চিকিৎসা। অভিযোগ, বেহাল রাস্তা কেড়ে নিয়েছে মূল্যবান সময়, ফলে স্ট্রোক করে জীবন কাটছে তার বিছানায়। একবার হাত পা অচল হয়ে গেছে, মুখ বেঁকা হয়ে গেছে, কোনো কথা পায় না। 4-5 জন মিলে একটা গাড়ি ঠেলে দিতে যাতে কাদা পার হয়, যাতে সে সময় মতন যায় ডাক্তার পায়নি। এই সড়ক কেড়ে নিয়েছে জীবিকাও। পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের কৃষক এরশাদ আলী ধানের পাশাপাশি আবাদ করতেন সবজি, কিন্তু পরিবহন খরচ বাড়ায় কোনোদিনই দেখেননি লাভের মুখ। বাজারের মূল্যর সাথে এখানে যে কষ্ট, তার তুলনায় অনেক কম, আমরা লাভবান হতে পারি না। ফসল ফেলাই, খরচ হয়, রাস্তার জন্য আমরা নিয়ে যেতে পারি না। মনকার জন্ম থেকেই আমরা দেখতেছি এই রাস্তায় এইভাবে। স্থানীয়দের অভিযোগ, বারবার সড়ক সংস্কারের দাবি জানালেও ফলাফল শূন্য। যদিও কর্তৃপক্ষের দাবি দ্রুতই উদ্যোগ নেওয়া হবে সংস্কারের। প্রায় 7-8 বছর থেকে এই রাস্তাটা হবে করতে হয় না। এখন কিসের অবস্থা জানি না, কীভাবে চলে। চেয়ারম্যান মেম্বার তো ভয়তে আশ্বাস আসে না। শুনি যে বাজেট হয়েছে, আজকে হবে, উদিন হবে, সেদিন হবে, এই বছর হবে, ওই বছর হবে, এই জন্য আমরা শুনেই আসতেছি। এখন পর্যন্ত রাস্তার কোনো বিধি ব্যবস্থা আমাদের হয়নি। ডিপিপি অনুমোদন হয়ে গেলেই আশা করা যায় টেন্ডার প্রক্রিয়ায় চলে যাবে এটা, এবং জনগণের সমস্যার সমাধান হবে আশা করছি। একটি চলাচলযোগ্য সড়কের অপেক্ষা আর কতদিন, নাকি এভাবেই কাটবে জীবন? প্রশ্ন এখানকার হাজারো মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশের 500 কিলোমিটার মহাসড়কে প্রতি 10 কিলোমিটার পর পর থাকবে সুসজ্জিত অ্যাম্বুলেন্স। দুর্ঘটনা ঘটলে দ্রুত মিলবে সহায়তা। বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পে আগামী মাস থেকে মিলবে এমন সেবা। সাদবিন শফিকের রিপোর্ট। বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বরাবরই দুশ্চিন্তার কারণ। 2023-24 সালে সরকারি হিসাব বলছে বছরে এমন দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় 8,000 জন, আর এসব দুর্ঘটনার প্রায় 38% হয় মহাসড়কে। মহাসড়কে দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত ও দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে 2023 সালে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প নামে 5 বছর মেয়াদী পাইলট প্রকল্প নেয় তৎকালীন সরকার। 2,685 কোটি টাকার এই প্রকল্পের 2/3 ঋণ হিসেবে দিচ্ছে বিশ্বব্যাংক। এর আওতায় দেশের 500 কিলোমিটার মহাসড়কের প্রতি 10 কিলোমিটার পর পর থাকবে আধুনিক সরঞ্জাম সহ একটি অ্যাম্বুলেন্স। পরিকল্পনা আছে জিপিএস সুবিধার এসব অ্যাম্বুলেন্স দুর্ঘটনার পর দ্রুত সময়ে সেবা দেবে। জয়দেবপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত, তারপরে জয়দেবপুর চৌরাস্তা থেকে যমুনা ব্রিজ হয়ে রাজশাহী পর্যন্ত, আর হাতিকামরুল থেকে রংপুর পর্যন্ত। এই টোটাল করিডোরটা হলো 500 কিলোমিটার। এই 500 কিলোমিটার করিডোরে আমরা এই পোস্ট ক্র্যাশ রেসপন্সের এই সেফ সিস্টেম অ্যাপ্রোচ মডেলটা আমরা চালু করতে যাচ্ছি। প্রতি 10 কিলোমিটার অন্তর অন্তর একটা করে অ্যাম্বুলেন্স, একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সহ একজন প্রশিক্ষিত ড্রাইভার এরা থাকবে, ফায়ার ব্রিগেডের মতো 24/7। এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে 60টি অ্যাম্বুলেন্স। চলছে নিবন্ধনের আনুষ্ঠানিকতা।
সার্বিক কাজে কিছুটা দীর্ঘসূত্রতা স্বীকার করে প্রকল্প পরিচালক বলছেন আগামী মাসের মধ্যেই মিলবে এর সুফল। করিডোর সংলগ্ন যে দোকান এবং ফার্মেসিগুলো আছে এদের মধ্যে থেকে আমরা কিছু ভলান্টিয়ার আমরা ট্রেন আপ করব। এদেরকে বলা হচ্ছে বাইস্ট্যান্ডার কেয়ার, কারণ দুর্ঘটনা হলে ওরাই সবার আগে আসে কিন্তু, হ্যাঁ, এবং ওনারা এসে ওনাদের কাছে ফার্স্ট এইড বক্সও দেওয়া থাকবে এবং কিভাবে একজন দুর্ঘটনায় পতিত ব্যক্তিকে ডিল করতে হয়, ধরতে হয়, কারণ আন্দাজে টানাটানি করলে কিন্তু আরও ক্ষতি হতে পারে। তাদেরকে সেই ট্রেনিংটাও দেবে আমাদের সার্ভিস প্রোভাইডার। বাই এন্ড অফ সেপ্টেম্বর আমাদের এই সিস্টেমটা ইনশাল্লাহ ফাংশনাল করা যাবে আর কি। 2028 সালের জুনে প্রকল্প শেষ হওয়ার পর এসব অ্যাম্বুলেন্স স্বাস্থ্য অধিদপ্তরকে হস্তান্তর করা হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। সালবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। সিন্ডিকেট রোধে ঝিনাইদহের শৈলকুপায় পাটের হাট পরিদর্শন করছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা সরাসরি যাব সেখানে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, কি বলছেন আইনমন্ত্রী এবং পাট চাষি বা ব্যবসায়ীদের কি প্রত্যাশা রয়েছে তার কাছে, জানাবেন। সারিকা, আসলে ঝিনাইদহের শৈলকুপা যে সর্ববৃহৎ পাটের হাট রয়েছে, এখানকার কৃষকদের দীর্ঘদিনের অভিযোগ যে তাদের যে সিন্ডিকেটে কিন্তু তাদের যে ওজন সেই ওজনে বেশি নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী কিন্তু তিনি এই হাট পরিদর্শন করছেন এবং বিভিন্ন কৃষকদের সাথে তিনি কথা বলছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে কোনো ধরনের সিন্ডিকেট এখানে চলবে না। তিনি কিন্তু আমাদের সাথে এখন কথা বলবেন। তা আসলে আমরা জানতে চাচ্ছি হঠাৎ করেই এই হাট পরিদর্শন বা সিন্ডিকেট রোধে আসলে কি ব্যবস্থা আপনি নিচ্ছেন? আপনাদের মধ্য থেকে কেউ কেউ আমাদেরকে অভিযোগ করেছিল, বাজারে যখন কেউ পেঁয়াজ আনছে গরিব কৃষক বা পাট আনছে বা ধান আনছে বিক্রি করতে, আপনারা জানেন যে 1 মনে 40 কেজি, 40 কেজিতে 1 মন। সেখানে যখন বিক্রি করতে আসে তখন যারা ক্রেতা তারা 1-2 কেজি করে বেশি নিচ্ছে। এর সাথে তোলা তোলে, হিজড়ারা তোলা তোলে, বাজার যারা পরিষ্কার করে তারা তোলা তোলে, এতে করে 1 মন মানে 45 কেজি হয়ে গেছে। অর্থাৎ একজন কৃষক যখন নিজের উৎপাদিত ফসল বিক্রি করতে আসে 1 মনের জায়গায় 45 কেজি তাকে আনতে হচ্ছে। এটা কৃষকের জন্য এক ধরনের অসহ্য যন্ত্রণা। এটা যখন আমার কানে আসে আমি সাথে সাথে প্রশাসনকে বলেছি মোবাইল কোর্টের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। একজনকে জরিমানা করা হয়েছে, 2 জনকে জরিমানা করা হয়েছে, 1 জনকে জেল দেওয়া হয়েছে। পরবর্তীতে শুল্ক বণিক সমিতি, এই যে বণিক সমিতির সভাপতি সাইদ সাহেব আছেন, তারা বসে এটা নিশ্চিত করেছে যে ধরনের আর কোনো কাজ শুল্কপাতে হবে না। এবং এখন পর্যন্ত আমি জানি ওনারা বলার পরে হয়নি। তারপরেও আমি আমার আত্মতুষ্টির জন্য সরাসরি বাজারে এসেছি দেখতে কোনো বিক্রেতা, কোনো কৃষক কোনো অভিযোগ করে কিনা সেটা দেখার জন্য। এখন পর্যন্ত বিক্রেতারা খুশি আছে। তবে কেউ কেউ বলছে যারা ক্রয় করে এগুলো তারা একটা সিন্ডিকেট করে তারা কিনবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তা আমরা 1 সপ্তাহ দেখব, 2 সপ্তাহ দেখব, তারপরে তারা না কিনলে বিকল্প ব্যবসায়ী এখানে তৈরি হবে। এবং যারা এই সিন্ডিকেট করে এই কিনবো না বলে কৃষককে ক্ষতি করার চেষ্টা করবে, আইনগতভাবে তারা দণ্ডের মুখোমুখি হবে, সেটাও আমরা নিশ্চিত করব। সারা বাংলাদেশে দেখা যাচ্ছে যে ব্যবসায়িক ক্ষেত্রে একটা সিন্ডিকেট থাকে যারা সবসময় চিন্তা করে যে বেশি দামে পণ্য বিক্রি করবে এবং তারা লভ্যাংশ বাড়বে, কিন্তু আলটিমেটলি তার ক্ষতিকর প্রভাব আমরা সমস্ত সিন্ডিকেট ভেঙে, সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যাব। কৃত্রিম সংকট নিয়ে যদি একটু জানতে চাই, কৃত্রিম সংকট থেকে দাম মূল্য, এটা তো কৃত্রিম সংকটে এক ধরনের ধরেন মজুতদারি, এই মজুতদারির বিরুদ্ধে আইন আছে এবং যারা মজুতদারি করে, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে, সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শুধু যারা মজুতদারি করবেন তারা ভেবে চিন্তা করবেন। আজকের যে পরিদর্শন, এটা কি জেলার অন্যান্য জায়গা বা দেশের অন্যান্য জায়গায় করবেন? যদি আমি অন্য জায়গা ভিজিটে যাই চেষ্টা করব। যখন হয়ে যাচ্ছিল আপনারা দেখেছেন, আর পদক্ষেপ নেওয়ার পর এটা বন্ধ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পদক্ষেপ নেওয়ার পর এটা হয়েছে সেটা আমাদের বলেন,
সুনির্দিষ্টভাবে বলেন, আমরা ব্যবস্থা নেব সরকারের আমলে কৃষক কি তার ন্যায্য অধিকার ফিরে পাবে কিনা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আসলে সারিকা, আপনি শুনছিলেন যে মাননীয় আইনমন্ত্রী মহোদয় তিনি কিন্তু যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের বিরুদ্ধে তিনি কথা বলছেন এবং কোনো ধরনের। সাদাম, ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহ শৈলকুপায় পাটের হাট পরিদর্শন শেষে কথা বলছিলেন আইনমন্ত্রী, আমরা যুক্ত ছিলাম সেখানে।